আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ২২। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। রাস্তার পাশ ঘেঁষে ছোটখাটো একটা কফি শপ। হৃদ সেই কফি শপের ভেতরে না বসে বাইরের একটা টেবিলে বসলো। আসিফ তার পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে। একবার গুরুগম্ভীর হৃদের দিকে তাকালো, তো অন্যবার কাচুমাচু করে বসে থাকা মায়ের দিকে তাকাচ্ছে আড়ে আড়ে। আসলে পরিস্থিতিটাই এমন যে ফ্যাসাদে পড়ে আসিফ সরাসরি কারো মুখের দিকে তাকাতে পারছে না। পাছে যদি হৃদ রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানোর বিব্রত বোধ করে, সেজন্য আসিফ সরাসরি মায়ের দিকে তাকালো না। ছোট টেবিলের 4টে চেয়ারের মধ্যে হৃদের মুখোমুখি বসে মায়া। শ্রেয়া, নাদিয়া দুজনেই হৃদের দুপাশের চেয়ারে দুটোতে বসে। মায়া ভয়, লজ্জা, জড়তায় চুপ থাকলেও শ্রেয়া, নাদিয়া দুজনে মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ার নিখোঁজ স্বামী খুঁজে সন্ধান দেওয়ার বিষয়টি। হৃদ ভিতরকার বিস্ফোরণ ভাব চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনল গম্ভীর মুখে। আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়াকশন দেওয়া উচিত সেটা তখনই বুঝল না সে। হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনে বসে রইল। মূলত হৃদের কালকম্বীয় ধারণাতে ছিল না তার খোঁজে তার বউ তার কাছে সাহায্য চাইতে চলে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড়সড় আকারে চমকিয়েছে। হৃদ তো তীব্র শক্তে এক মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেমন বেকুব বনে চুপ ছিল। আসলে অতিরিক্ত শক্ট হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ করে যায়। যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ আসিফের মুখে মায়া পরিচয় সম্পর্কে জানতে পেরেছিল। সেদিন সাথে শুনেছিল মায়া অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছিল। তখন হৃদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতো করেই চুপ করে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শক্টে। তবে সেদিন বউয়ের মৃত্যুর সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজ ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না, বরং বউয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য যে ব্যাকুলতা ছটফট দেখছে, সেটা হৃদকে পৈশাচিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে সুস্থিরে ফিরতে চাইল, হলোও তাই। অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথাই শুনল। কিন্তু অনড় দৃষ্টিতীর শুরু থেকেই তাক করা ছিল মায়ের উপর। মূলত হৃদ মায়ের ভয়ার্ত কাচুমাচু মুখটার দিকে তাকিয়ে থেকে শুরু থেকে সবটা শুনল শ্রেয়ার মুখে। পুরো বিষয়টা ক্লিয়ার হতে হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসলো চেয়ারে। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে। সকালের দিকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাট কাট দুপুর, মায়ের পরীক্ষা শেষ। তার ভাবনা ছিল এখন মায়ের সাথে দেখা করার, কিন্তু তার আগেই মায়া আগ বাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে, তাও নিখোঁজ স্বামীর সন্ধানে। গোটা বিষয়টাই অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুজনের হুট করে বিয়েটা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদের পরিচয়টা মায়ার কাছে ছিল না বলে। কিন্তু আজ মোক্ষম সুযোগ বুঝেই হৃদ মায়াকে মনের জমানো প্রশ্নগুলো করতে চায়। জানতে চাই কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল, কেন সেদিন রাতের পর মায়া আর হৃদের খোঁজ করেনি, কেন হৃদের পরিচয়টা মায়া এখনো জানে না। না জেনে বা কিভাবে মায়া অপরিচিত হৃদকে বিয়েটা করে নিল সেদিন। তাছাড়া সেদিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল। তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরও এখন কেন চিনতে পারছে না তাকে? কেন? যদি সেদিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ার ছিল, তাহলে এখন কেন হুলস্থুল পাকিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্যর জন্য? হৃদকে তো প্রথম দেখায় চিনে যাওয়ার কথা। যদিও হৃদের সেদিন রাতে হুঁশ ছিল না, তারপরও সে সেদিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখায় মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহে তাকিয়েছিল মায়াকে এই ভেবে যে এই মেয়েটাই হবে হয়তো সেদিন রাতে সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল। হৃদ সন্দেহবশে আজ এই পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণাই ঠিক ছিল। অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না। এই বিষয়টি কেমন অদ্ভুত ঠেকলো হৃদের কাছে। সেজন্য মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়াকে করতে চায়। কিন্তু তারপরও মায়াকে তার আসল পরিচয় আপাতত দিবে না সে। অন্তত বউ তার যতদিন না পর্যন্ত নিজ থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন। কপাল কুঁচকে হৃদ মায়ের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করে বলল, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করেই সোজা বিয়ে করে ফেললেন? হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করে মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ের দিকে তাক করা। সবাই প্রশ্নটার উত্তর চায় এমন। মায়া জড়তায় ইতস্তত বোধ করলো উত্তরটা দিতে। হৃদ তখনও মায়ের দিকে প্রভুর দৃষ্টিতে তাকিয়ে।
শ্রেয়া মায়ার ইতস্ততা বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলতে চাইল, আসলে ভাই ওদের টেবিলের উপরের হৃদের হাতটা ইশারায় শ্রেয়াকে দেখিয়ে থামিয়ে দিয়ে হৃদ শক্ত গলায় ধমকে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেদিন রাতে ওর সাথে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া। আগ বাড়িয়ে আর মুখ খুলল না সে। হৃদ যে শক্ত ধাঁচের মানুষ, দেখা গেল শ্রেয়া যদি আবার আগ বাড়িয়ে মায়ের হয়ে উত্তর দিতে যায়, তাহলে থাপ্পড়ে একটা আঁচ কপালে জুটবে নিশ্চিত। হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতেই মায়া খানিকটা ভয়ার্থ হলো। কাচুমাচু করে ঋণ নিয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। নিজের পরিবারের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশেহারা ছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল। কপাল ফেটে ওনার মুখ ঢেকেছিল রক্তে। রাতে অন্ধকারে ঝড়ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাকে, সেটা আমার এখন অতটা মনে নেই। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখব বলে। আমি ছোট মানুষ ছিলাম। তারপর পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেজন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ওই পরিস্থিতিতে লোকটার মুখ আমি কতটুকু দেখেছিলাম সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বিগত 2 বছর হয়েছে আমাদের বিয়ের। অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি। এখন আমার আর মনে নেই। তবে যতটা মনে আছে, লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল। তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল। মায়ার কথা শেষ করতেই হৃদ দ্বিতীয় প্রশ্নটা করল, ফেস মনে নেই, তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো, পরিস্থিতি এমন ছিল যে আমার অত কিছু মাথায় আসেনি। মাত্র নবম শ্রেণীতে পড়তাম। বুদ্ধি খাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবারও কতগুলো অপরিচিত লোকদের মাঝে পড়লাম। তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমে আমার চরিত্রের দিকে আঙুল তুলে কেমন হুমকি ধামকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিল। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গেছিলাম। তাছাড়া আমার সাথে লোকটার, মানে যার সাথে আমার বিয়েটা হয়েছিল, তিনিও তেমন সেন্সে ছিল না। মানে উনি অর্ধ জ্ঞানহারা ছিল। সেজন্য সবাই সহজে আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিল। আমি তাদের বলার সুযোগটা পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত। সবাই একইভাবে আমার চরিত্রের দিকে আঙুল তুলছিল সহজভাবে, কারণ অসুস্থ লোকটা আমার কাঁধ জড়িয়ে তার শরীর ভর আমার উপর দিয়ে রেখেছিল তাই। কাজী সাহেব আমাদের থানা পুলিশে দিবে, এমনকি তখন বিয়েটা না করলে আমাকে সকালে সমাজের লোকদের সামনে অপদস্থ করবে, এমনটা বলেছিল। এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এসব পরিস্থিতিতে পড়লে মানুষকে কি করতে হয় বা কিভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না। শুধু মনে মনে দোয়া করছিলাম কেউ আমার হয়ে আসুক আর আমাকে ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক, আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু বলুক। কিন্তু সেদিনের মতন আমার কোনো দোয়াই কবুল হয়নি। তাই জানের ভয়ে শুধু চুপ থেকে গেছিলাম, আর যে যেটা বলেছিল সেটা করেছিলাম। তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটাও কোনো আপত্তি জানাচ্ছিল না। সে অজ্ঞান না হলেও কিছুটা হেসেছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে বিয়ের আগ মুহূর্তে তাদের, কিন্তু তিনি কিছুই বলেনি। সেজন্য আমারও কিছু করার ছিল না। হাফেজ সাহেবের পরিবার ভাবছিল আমি আমার স্বামীর গার্লফ্রেন্ড হব। তাকে নিয়ে রাতে কোথাও ধরা খেয়ে হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম। সেজন্য আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আর আমি চাপা রাগে ভয়ে হঠাৎ স্বামী হওয়ার লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারো কাছে। এমনকি হাফেজ সাহেবের পরিবারের কাছেও চাইনি। বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে স্বামী নামটা কাজী সাহেবের মুখে শুনতে মনে নেই। কিন্তু কাবিননামায় ঠিকই দেখেছিলাম স্বামীর নাম। কিন্তু ইনিশিয়াল সিগনেচার হওয়ায় ঘুরপ্যাচের নামটা আমি বুঝতে পারিনি কি ছিল। সেজন্য তার নামটাও আমার জানা ছিল না। মায়ের দীর্ঘ কথার অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথেই, তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে? ওই লোকটাকে সাহায্য করতে যে আমি এত বড় বিপদে পড়লাম, তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর ভয়ে স্বামীর পাশ ঘেঁষেনি সে রাতে। দূরে দূরে ছিলাম। সে রাতে হাফিজ সাহেবের বউয়ের ফোন থেকে আরিফ ভাইয়াকে কল করে শেষ রাতের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে, যেন লোকটার সকালে হুঁশে ফিরে আমাকে আর খুঁজে না পায় সেজন্য। চতুর্থ প্রশ্ন করে বলল হৃদ, তখন স্বামীর থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন কেন তাকে খোঁজ করতে চাইছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে গেছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেফ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গেছিলাম।
কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটাকে আমার খোঁজা দরকার। সেজন্য বেশ কয়েকবার নরসিংদী গিয়ে হাফেজ সাহেবের বাড়ির লোকেশন অনেক কষ্টে খুঁজে বের করি। কিন্তু এত কিছু পরও আজ পর্যন্ত লোকটার সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বারটা ছাড়া। হাফেজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নামটা বলেননি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপরও তিনি বলেননি আমাকে। শুধু বলেছে কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেজন্য হাফেজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয়, তারপর আমার তার সন্ধান চাই। চাই মানে চাই। স্বামী নামক লোকটা খারাপ হতে পারে এমনটা জেনে বুঝেই আমি তাকে খুঁজছি এতদিন ধরে। এবার আপনার সাধ্যে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন? বেশি কিছু জানতে চাই না, শুধু ওই লোকটা কে সেটা বললেও চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরো দুটো বিয়ে করেছে, কথা কি সত্য? তার তৃতীয় বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? হৃদের সহজ কথাটা মায়া সহজভাবে নিতে পারল না। গুমরে ভিতরকার কষ্টগুলো যেন মায়ের গলা চেপে ধরল। মায়ের ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। হৃদর আত্মীয় হয় এখন, তারপর আবার মায়ের সাথে হৃদের বনাবনিও হয় না কখনো। এমন একটা লোকের সামনে কেঁদে মায়া নিজের ভিতরকার অবস্থা জানাতে চায় না। মায়ার যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভিতরকার পরিস্থিতি না জানিয়ে উপর থেকে শুধু সাহায্য চাইবে। মায়ার স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়ের ভালোবাসাটা শুধু মায়া অবধি থাকবে। সেটা আর যাই হোক না কেন, মায়া অন্তত কোনো বাহিরের লোকের সাথে প্রকাশ করতে চায় না। লোকটা যদি বিয়ে করে তো করুক, আমার কিছু যায় আসে না। আমার স্বামী চাই না, আর না তার বউ হতে চাই। সংসার তো দূরে থাক, কিন্তু তারপরও লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও আমার লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে বসতে পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে। তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা জীবন বসে থাকতে পারবো না। আমারও একটা জীবন আছে, কাউকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে কখনো বিয়েটা হয়েছিল সেটাও ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনো, আমি জানি। কারণ বিগত 3 মাস ধরে লোকটাকে খুঁজে খুঁজেও তার তথ্য বের করতে আমি হিমশিম খাচ্ছি। সেখানে ওনার আমাকে খোঁজা আরও মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল এটা প্রমাণ করার জন্য কাজী থেকে শুরু করে কাবিননামা পর্যন্ত নেই আমাদের। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরো বছরখানেক আগেই। শেষ সুবাদে আমাকে ওই লোকটা কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে কখনো আমাদের বিয়েটা হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলে প্রথমে ঘোষিত হব। সমাজ হোক বা আইন, বিয়ে হয়েছিল এমনটা শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনি বিয়েটা বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়া এই সম্পর্ক থেকে সহজে বের হতে পারবো, বিয়েটাকেও অস্বীকার করতে পারবো। কিন্তু সবকিছু শেষ করার আগে আমি অন্তত একটাবার ওই লোকটার খোঁজ পেতে চাই, তার অগোচরে। তার সামনে যাব না, কিন্তু জানতে চাই সে কে। তারপর না হয় আরিফ ভাইয়াকে বলে সবকিছু মিটমাট করে নিব। আমাদের ডিভোর্সের বিষয়টাও আরিফ ভাই দেখবে। কিন্তু তা। মায়ের দীর্ঘ কথা শেষ হবার আগেই গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। চাপার আগে দাঁত পিষে পড়ল, আউট! হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল তক্ষুনি। সবাই থমথমে মুখে মায়ের থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে। হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া, নাদিয়া, শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ ঠাহর করতে পারল। মায়ের মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি, না লাগার কথায়। কত কিছু করলো বউকে খুঁজতে হৃদ। এমনকি বউয়ের টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসলো। অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরির প্রজেক্ট প্রদর্শনে যাওয়ার কথা ছিল। সব ছেড়ে ছুড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো। আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা ছিল। অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দিবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করে এর থেকে বের হয়ে যেতে পারবে, সেই বুদ্ধিটাও শেয়ার করছে হৃদকে। এত সব শুনলে কারো মাথা ঠিক থাকবে? আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ের কৌশল শুনে। এবার হৃদ খান রাগের বশে মায়াকে থাপ্পড় না মারলেই হয়। পাবলিক প্লেসে আসে তারা, তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে।
বদনাম রটে যাবে মুহূর্তেই হৃদ ও হৃদের বাবা নিহাল খানের নামে। জেলা মন্ত্রীর ছেলে বলে কথা, বদনাম এমনিই রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যেকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নিহাল খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয়ে কাচুমাচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের ওপর রাখা হাতটার শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির উপর ছুট যাচ্ছে। বৃদ্ধা আঙুলে অনবরত কলমের অটোক্যাপ চেপে চেপে শব্দ করে নিপ ভিতর বাহির করে। মায়া চট করে বুঝল না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, জি। হৃদ ফের একই ভঙ্গিতে দাঁত পিষল। আউট। মায়া থম্মত খেয়ে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে। কিন্তু কেন? হঠাৎ রাগের কি হলো এমন? মায়া বুঝল না। হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। মায়া সেদিকে এক পলক তাকালো। তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুটোর সাথে, যেগুলো শুরু থেকেই মায়ের দিকে তাক করা ছিল। মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। ও জানতো এই হৃদ খান মায়াকে আবারও অপমানিত করবে। শুধু শুধু শ্রেয়ার কথায় মজে মায়ার এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে। এই ঘাড়তারা লোক হৃদ খানের মুড কখন কোন রূপ নেয় বলা মুশকিল। এই ভালো তো এই সাপের মতো ফুস করে ওঠে। অসভ্য লোক, ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে। মানুষকে অপমান করতে আর গায়ে বাজে না। মায়ের এখানে আসাটাই ঠিক হয়নি। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে তুলতে পড়ল। আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া। এই লোকের শরীর শুধু ক্ষমতার দাপটে অহংকার ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। চল এখান থেকে। বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে গেল নিজের সাথে। নাদিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ের যাওয়ার দিকে রাগে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল। একইভাবে হাতের কলমটাও চেপে যাচ্ছে। আসিফ সেদিকে তাকিয়ে কাচুমাচু করল। একটু সময় নিয়ে ভয়ার্ত গলায় ডাকল, ভাই, ভাবিকে কি আবার ডাকবো? হৃদ দাঁতে দাঁত পিষে রাগে রিরি করে বলল, তোর ভাবিকে না, উকিলকে ডাক আসিফ। এই বিয়াদব মহিলাকে সোজা করা দরকার। কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে ওঠে। এই জি কি? হ্যাঁ না ভাই, আপনি যা বলেছেন সেজন্য জি আর কি। কি বলছি তোরে? উকিলের কথা আর কি। তো এখনো আমার মাথার ওপর দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ বের হইছে? আসিফ তাড়াহুড়োয় বলল, না ভাই, এই তো যাচ্ছি। হৃদের মেজাজ যেন আজ হুট করে খিটখিটে হয়ে গেল। আসিফকে আবারও থামিয়ে বলল, কই যাবি? ভাই, উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিল ডাকতে, অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ পুনরায় খিটখিটে মেজাজে বলল, যা সামনে থেকে সর। বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে। আজ আর ঢাকা ফিরবো না। উকিল আর কাজী দুটো যেন কাল বিকেলের মধ্যে রেডি থাকে। এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার। কত বড় সাহস আমাকে অস্বীকার করবে বলে। কাল প্রমাণ নিয়ে ঢাকা ফিরবো, এর আগে নয়। জি ভাই। হৃদ বিরক্তির চোখ তুলে বলে, এই যাবি তুই এখান থেকে? জি ভাই।